শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। বেশি কথা না বাড়িয়ে শুরুতেই কাজে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় 2025 সালে ইংরেজি সাবজেক্টের যে কটা গুরুত্বপূর্ণ পোয়েম এবং প্রোজ যে কটা পরীক্ষায় 2025 সালে আসতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য স্নেক। এটা বিগত কয়েক বছর আসেন, তাই এটার আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। আমি আজকে এটা দিয়েই শুরু করব, যাতে আমার ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তারা এখান থেকে এমসিকিউ এবং সমস্ত উত্তরগুলো ঠিকঠাক করতে পারে। দ্য স্নেইল, উইলিয়াম কাউপার। দ্য স্নেইল হচ্ছে শামুক। এটা আমাদের বন্ধুদের প্রথমে বুঝে নিতে হবে। স্নেইল হচ্ছে শামুক, যেটা আমাদের আশপাশে আমরা দেখি, বিশেষ করে এই বর্ষাকালে আমরা আর বেশি দেখতে পাই, এবং বিভিন্ন ধরনের শামুক আমরা আমাদের এলাকায় দেখতে পাই। তিনি কবি, ইউরোপীয় অঞ্চলের কবি, তিনি সেই শামুক বিষয়টাকে নিয়ে দ্য স্নেইল কবিতাটা লিখেছেন। দ্য স্নেইল কথার অর্থ হচ্ছে শামুক, এবং শামুকের সঙ্গে আমাদের পরিচয় তো আছেই। সেই শামুক, তার জীবনযাত্রা, সে কেমনভাবে কোথায় থাকে, কোথায় তার বিপদ, এবং তার চরিত্র কেমন, সে কিসে শান্তি পায়, কিসে অস্বস্তি বোধ করে, এবং সে কার মতো করে থাকে, অনেকটা সন্ন্যাসীদের মতো থাকে, এবং তার সম্পদ কি, এইগুলো কবি তার কবিতার মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। এবার কবির চোখে কোনো একটা বিষয় দেখা আর একটা সাধারণ মানুষের চোখে একটা বিষয় দেখা, দুটো সম্পূর্ণ আলাদা। আমরা ধান গাছকে দেখে ধান গাছই বলি, কিন্তু কবি দেখি ধনধান্যে পুষ্পরা লিখে দিয়েছে। কারণ কবির কাছে অনুভূতি আছে, আমার কাছে চোখ আছে, আমি দেখতে পারি, কিন্তু অনুভূতিহীনভাবে দেখতে পাই। তাই আমাদের অনুভূতি দিয়ে কবির অনুভূতিকে কখনোই মাপা যায় না। তাহলে কবি দ্য স্নেক কবিতায় যে অনুভবটা তিনি দেখিয়েছেন, সেই অনুভবে তার যে ব্যাখ্যা বা ওনার যে ব্যাখ্যা, সেটা আমি আমার ছাত্রছাত্রীদের কাছে দেবার চেষ্টা করছি। প্রথমে আমি বলি, এই কবিতাটি ক্লাস 10-এর ইংরেজি বইয়ের একদম শেষ চ্যাপ্টার, লেসন নাম্বার 8, দ্য স্নেক। এবং এই চ্যাপ্টার মধ্যে শুরুতেই আমি যেটা করবো 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্লট। আমাকে বুঝতে হবে প্লটটা কি। প্লট বা উপস্থাপনা। আচ্ছা, এটা একটু বড় করে লিখি, যাতে আমার বন্ধুদের বুঝতে একটু সুবিধা হয়। শিক্ষা একটা সাধনার মতো। আমি পারি না তার মানে এই নয় যে আমি পারবো না। আমাকে অবিরত চেষ্টার মধ্যে থাকতে হবে, এবং চেষ্টায় যে থাকবে তার উন্নতিতেও অবধারিত, তাকে কেউ আটকাতে পারবে। আচ্ছা, শুরুতে আমি প্লটে যাই। PLOT। প্লট হচ্ছে উপস্থাপনা বা উপস্থাপক বিষয়। সেটা কি না, এই কবিতার মধ্যে কবি কি বলতে চেয়েছে পরিষ্কার আমি বুঝিনি। সেটা হচ্ছে, এই কবিতার মধ্যে কবি আমার 4টে প্যারা দিয়েছেন। পূর্ণ বইয়ে 4টে ছিল, এবং নতুন বইয়ে 5টা প্যারা, মানে আর 6টা প্যারা, আরো 2টো প্যারা এক্সট্রা যোগ করা হয়েছে। প্রথম প্যারাতে কবি বলেছেন সে মানে কোথায় কোথায় সে থাকে, তাকে কোথায় কোথায় পাওয়া যায়, এবং তার কিসে সে ভয় নেই। দ্বিতীয় প্যারাতে বলেছে সে তার বাড়ির মধ্যে লুকিয়ে থাকে, এবং আবহাওয়ার যত রকম ঝড় বিপত্তি আসুক, সে সেই বিপদ থেকে সে সবসময় সাবধান থাকে। আর দ্বিতীয়টা বলেছে তার শরীরে কোনো একটা অংশে তার হর্নে, মানে তার যে সামনে সুরটা, তার হালকা টাচ করলে সে অস্বস্তি বোধ করে, এবং তারপরে সে নিজেকে গুটিয়ে নেয়। আর তারপরে বলেছে তার সম্পদ। তার সম্পদ কি, তার সেল বা তার বাড়ি। আর দ্বিতীয়টাই বলেছে তার কম্পেয়ার, কার কার সঙ্গে তিনি তুলনা করেছেন কবিকে, এটা মঙ্কের সাথে বা সন্ন্যাসীর সাথে। এবং তারপরে বলেছেন যে তাকে যত্রতত্র যেখানে দেখা যায়, আর যে দেখতে পাবে না তার মানে ধরে নিতে হবে সে অন্তর থেকেও খারাপ। আচ্ছা, আমি শুনতে প্লটে যাই। তাহলে এই প্লটে আমি কি পাচ্ছি? প্লটে পাচ্ছি লিভিংস্টাইন। লিভিংস্টাইন মানে তার বেঁচে থাকার ধরন, বেঁচে থাকার ধরন, এটা আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এর আবার 3টে পার্ট আছে। দ্বিতীয় পার্টে আমি পাচ্ছি নেচার। নেচার মানে হচ্ছে প্রকৃতি।
প্রকৃতি, মানে কেমন পরিবেশে সে বেঁচে থাকতে ভালোবাসে, কেমন তার ধরন, এবং সে তার বিপদগুলো, তার বেঁচে থাকার ধরন, এগুলো আমরা নেচারে পাচ্ছি। আর দ্বিতীয়তে পাচ্ছি আমরা ক্যারেক্টার, তার চরিত্র। এই চরিত্র কথাটা অত্যন্ত দামি বন্ধু, চরিত্র কথাটা অত্যন্ত দামি। আমার কোনো একটা বন্ধু বা তোমাদের কোনো একটা বন্ধু তোমাকে বলেছে যে একটু দাঁড়াও বা দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওখানে থাকা তোমার বাকি বন্ধুগুলো হয়তো বললো যে ও গেছে, ও আর ফিরবে না। কিন্তু কোনো একটা বন্ধু বললো যে না, ও গেছে, 5 মিনিট বলেছে, 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, কিন্তু ও ফিরবেই। এই যে ফিরবে, মানে ও জানে যে ও বলেছে মানে ও ফিরবে। এই যে ফেরাটা হচ্ছে তার চরিত্রের একটা ধরন, মানে ওটা তার চরিত্রের মধ্যে আসে, কথা দিলে দেরি হলেও কথা দাম রাখে। আর কিছু বন্ধু আছে যে বলছে 5 মিনিট পরে আসবো, 5 মিনিট কেন, 5 দিন 5 ঘন্টা হয়ে গেল সে আর ফিরবে। এটাও একটা চরিত্র। তাহলে এখানে স্নেইলের যে চরিত্র কবি বলতে চেয়েছেন, সেই স্ট্রং চরিত্র, মানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র তার জীবনে আছে। সেটা কি? তার বেঁচে থাকার ধরন, তার নেচার, সে কেমন একা থাকতে ভালোবাসে, কার মতো ভালোবাসে, সেটা এই প্লটের মধ্যে আমরা পাচ্ছি। আমি পরে বিস্তারে পুরো মানে বলে বলে যাব, এবং তার আগে আমি শুধু এমসিকিউ যেগুলো হবে, ট্রু ফলস যেগুলো হবে, এবং কমপ্লিট দ্য সেন্টেন্স যেগুলো হবে, সেগুলো কিভাবে উত্তর করতে হবে আমি দেখি। তাহলে আমি প্লটে কি পাচ্ছি? লিভিং স্টাইল, তার বেঁচে থাকার ধরন। দ্বিতীয় কি পাচ্ছি? নেচার, তার প্রকৃতি কেমন স্টাইলের। আর তৃতীয় পাচ্ছি ক্যারেক্টার, তার চরিত্র কেমন। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর আমি যাচ্ছি দ্বিতীয় প্লটে। দ্বিতীয় প্লট বলতে দ্বিতীয় পয়েন্টে, এবং দ্বিতীয় পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে চরিত্র, ক্যারেক্টার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার। ইচ্ছা আমার এটাতে ক্যারেক্টার বা চরিত্র। আমরা প্লটে একটা চরিত্র দিয়েছি, সেটা হচ্ছে ধরন, কিন্তু এখানে হচ্ছে চরিত্র হচ্ছে, এই চরিত্র হচ্ছে আমরা এই গল্পে কটা চরিত্র পাচ্ছি, মানে কটা মেইন চরিত্র পাচ্ছি যেগুলোকে উপস্থাপন হিসেবে দেখানো হয়েছে। সেটা হচ্ছে এই কবিতার শুরুতেই শিরোনাম দেওয়া আছে দ্য স্নেক, এবং তারপরে এখানে আর কোনো চরিত্র নেই। তাহলে প্রধান চরিত্র হচ্ছে স্নেক, শামুক। শামুক, এখানে আর কোনো চরিত্র আমরা পাচ্ছি না। শামুক ছাড়া এখানে আমরা আর কিছুই পাচ্ছি না, আর কোনো দ্বিতীয় চরিত্র এখানে দেখানো হয়নি। এবং এই দ্বিতীয় চরিত্রে এই স্নেইলটা, এই পুরো কবিতাটা জুড়ে তার সমস্ত ফিচার্সগুলো এখানে বলা আছে। তাই এই কবিতার দ্বিতীয় পয়েন্ট আর নেই। দ্বিতীয় পয়েন্টের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের প্রধান চরিত্র হচ্ছে স্নেইল, এবং স্নেইলের বাইরে আর কোনো চরিত্র এখানে নেই। এবার আমি যাব কম্পেয়ার। কম্পেয়ার বন্ধু, এটা হচ্ছে তুলনা। তুলনা তুলনা হচ্ছে এখানে স্নেইলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আসে এটা আসে যে শামুককে তার ধরন অনুযায়ী, মানে তার লিভিং স্টাইল অনুযায়ী, ওই যে শুরুতে আমি বলেছিলাম লিভিং স্টাইল, ক্যারেক্টার আর নেচার, এটা লিভিং স্টাইল, মানে তার লিভিং স্টাইল অনুযায়ী, মানে তার বেঁচে থাকার ধরন অনুযায়ী
স্নেইলকে কার কার সাথে তুলনা করা হয়? স্নেইলকে কার কার সাথে তুলনা করা হয় এটা এখানে আমাকে বলতে হবে। এবার শুরুতে 1 নম্বর আমি বলি, স্নেইলের বেঁচে থাকার ধরন অনুযায়ী স্নেইলকে তুলনা করা হয়েছে হার্মিটের সঙ্গে। HERMIT, হার্মিট, HERMIT, হার্মিট। আচ্ছা, হার্মিট মানে সন্ন্যাসী। এবং এখানে সিনোনিম আরও দেয়, অনেক জায়গায় হার্মিট না দিয়ে দিয়ে দিল হয়তো মঙ্ক, তার মানেটাও একই, সন্ন্যাসী, মঙ্ক। এবং কোথাও মঙ্ক না দিয়ে আরেকটা শব্দ দিয়ে দেয়, হচ্ছে অ্যাসসেটিক, ASCETIC। এই তিনটেই কথার অর্থ হচ্ছে সন্ন্যাসী বা সাধু। সাধু এই তিনটেই হার্বিট অপশনে হার্বিট থাকতে পারে, তবে প্রায়শই হার্বিটটা থাকে না। হার্বিটের পরিবর্তে থাকে মঙ্ক, অ্যাসসেটিক। দুটোরই মানে হচ্ছে সাধু। এবং তাদের বেঁচে থাকার ধরন কেমন? পুরো একাকী, তারা একাকী বেঁচে থাকে, তাদের বেঁচে থাকার ধরন একাকী, তারা একাকী আহার গ্রহণ করে এবং নিভৃতে নির্জনে তারা জীবনযাপন করে। ঠিক যেমনভাবে কবি বলেছেন স্নেইলও তেমনি নির্জন, একাকী এবং তাই একাই খাওয়ার মধ্য দিয়ে, একা জীবনের মধ্য দিয়ে সে বেঁচে থাকে। এইটা এখানে কবি এই জন্য বলেছেন কি, যে স্নেইল হচ্ছে কার মতো? হার্মিটের মতো, মঙ্কের মতো, অথবা অ্যাসসেটিকের মতো। মানে তিনজনই সাধু। কবি এই তিনজনদের মধ্যে দিয়ে স্নেইলকে তুলনা করে দিচ্ছে যে তার জীবনযাত্রার মান অনেকটা এদের মতো। এবং কবিতায় হার্মিট কথাটা উল্লেখ করা আছে, কিন্তু ওখানে সিনোনিম হিসাবে মানে সমার্থক শব্দ হিসাবে কখনো মঙ্ক দেয়, কখনো অ্যাসথেটিক দেয়। আমার বন্ধুদের জেনে রাখতে হবে, মঙ্ক যা, অ্যাসথেটিক তা এবং হার্মিট তা। তাহলে যে অপশানগুলোতে আমি এই তিনটে পাবো, প্রত্যেকটা অপশানে এই একটা করে দেওয়া থাকবে, মানে এই শব্দগুলো একটা দেওয়া থাকবে। যদি আমার অ্যাসথেটিক দেওয়া থাকে আমি অ্যাসথেটিক টিক মারবো, যদি মঙ্ক দেওয়া থাকে আমি মঙ্কে টিক মারবো, আর যদি হার্মিট দেওয়া থাকে তো চোখ বন্ধ করে হার্মিটে পাবো। তাহলে আসলে বোঝা গেছে। এরপর আমি যাই পরের পয়েন্ট। আশা করি এটা বন্ধুদের বোঝাতে পেরেছি যে স্নেইলকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। স্নেইলকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? হার্মিটের সঙ্গে, অথবা মঙ্কের সঙ্গে, অথবা অ্যাসথেটিকের সাথে। সবগুলোই হচ্ছে সাধু। এগুলো এইভাবে করলে কি হবে, এমসিকিউ আর কমপ্লিট দ্য সেন্টেন্স ট্রু ফলস একটাও ভুল হবে না। শুধু আমাকে বুঝে পড়তে হবে। বুঝে পড়লে এগুলো একটাও ভুল হবে না, এবং আশা করছি আমার বন্ধুদের বুঝতেও কোনো সমস্যা হবে। আচ্ছা, তারপর পয়েন্ট হচ্ছে 4। পয়েন্ট 4-এ আমি এবার যে পয়েন্টটি দেব সেটা হচ্ছে হাউস। হাউস বা বাড়ি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে হাউস, হাউস বলতে বাড়ি। এবার বাড়ি বলতে কোনটাকে বোঝানো হয়েছে এটা আমার বন্ধুদের ভালো করে বুঝে নিতে হবে। যদি তোমরা শামুককে দেখো, তাহলে একদম শামুকের উপরে যে খোলাটা আছে সেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি বা চুনপাথর দিয়ে তৈরি, এক ধরনের শক্ত খোলা। কবির মতে ওই স্নেইলটার ওই যে শক্ত খোলা বা সেলটা ওটা হচ্ছে ওর বাড়ি। তাহলে হচ্ছে কি, সেল, SHEL, সেল। এই সেলটা হচ্ছে ওর বাড়ি। এবং এই সেলটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট। কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। শক্ত চুনাপাথরের একটা খোল, সেটা ওর বাড়ি। এবং এই বাড়ির মধ্যে স্নেইল লুকিয়ে যায়। মানে কখনো যদি কোনো বিপদ অনুভব করে, সে ওই শক্ত চুনাপাথরের খোলার মধ্যে নিজেকে গুটিয়ে নেয় এবং সেটা ওর বাড়ি। এবং খাওয়ার পর, ভোজনের পর, বিপদের সময় সে নিজেকে ওখানে গুটিয়ে রাখে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার প্রশ্ন হচ্ছে কোন কোন শব্দ দিয়ে কবি এই সেল বা তার বাড়িকে বোঝাতে চেয়েছে, এইটা পরীক্ষায় আসে। পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কবি কোন কোন শব্দ দিয়ে তার বাড়িকে বোঝাতে চেয়েছে, এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। কোন কোন শব্দ? যে শব্দগুলো দিয়ে স্নেইলের বাড়িটা বোঝানো হয়েছে। কিছু বন্ধুরা আমরা ওর বাড়িটা কি কি দিয়ে বোঝানো হয়েছে সেই শব্দগুলো দেখি। বাড়িটা বোঝানো হয়েছে, প্রথম হচ্ছে দেয়াল। একদম শুরুতে দেখো প্রথম প্যারাতে আছে দেয়াল। দেয়াল হচ্ছে সেল বা তার বাড়ি। দেখো এটা বুঝতে পেরেছি কিনা। এই দেয়াল দিয়েও তার বাড়িটাকে বোঝানো হয়েছে। দ্বিতীয় প্যারা এসো, দ্বিতীয় প্যারাতে দেখো লেখা আছে হাউস। এই হাউস দিয়েও তার সেল বা তার বাড়ি বোঝানো হয়েছে। দেখো বুঝতে পেরেছি। তৃতীয় প্যারাতে তো এসো, তৃতীয় প্যারাতে সেখানেও হাউস আছে, ওই জন্য আমি লিখছি না হাউস মানে তার বাড়ি। এবং চলে এসো চতুর্থ প্যারা। চতুর্থ প্যারাতে লেখা আছে হোয়ার। এটাও সেল বা তার বাড়ি, স্নেইলের বাড়ি। দেখো ভালো করে বুঝে না একবার। আর ডুয়েলস মানে বসবাস করা, কিন্তু হোয়ার এভার মানে যেখানে সে থাকে হোয়ার, সেটাও তার সেল। আর একটা আছে সেটা হচ্ছে না, আর কোনো শব্দ বন্ধু এখানে দেওয়া নেই। যে শব্দগুলো ছাড়া এই সমস্ত শব্দগুলো, এই দেয়ার, হাউস, হাউস তো দুবার রিপিট করেছে, তাহলে দেয়ার, হাউস, হোয়ার, এই শব্দগুলো যেখানে বসানো আছে তার অর্থ হচ্ছে বাড়ি। তার অর্থ হচ্ছে বাড়ি, যেখানে স্নেইল থাকে। এবার তোমরা মানে শুরুতেই বলেছি তোমাদের মানে বুঝে নিতে হবে বাড়িটা কোনটা। বাড়িটা হচ্ছে তার শরীরের ওপর যে শক্ত খোলা, শক্ত শক্ত যে খোলা, যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, তার মধ্যে থাকলে নিজেকে গুছিয়ে গুছিয়ে নেয় বা গুটিয়ে নেয়, সেটাই হচ্ছে ওর বাড়ি। এখানে সেটাই বলতে চেয়েছে। তাহলে আশা করি বন্ধুদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা পরিষ্কার বুঝতে পেরেছো যে তার বাড়ি হাউস, তার হাউস হচ্ছে কোনগুলো তার বাড়ি এবং কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে। একটা যে দেয়ার দিয়ে বোঝানো হয়েছে, মানে সেল বা হাউস তার বাড়ি। আর হাউস তো দুবার রিপিট হয়েছে বললাম, সেটাও সেল বা তার বাড়ি। আর হোয়ার এভার হচ্ছে একদম 4 নম্বর প্যারাতে আছে, সেটার শব্দ দ্বারাও সেল বা তার বাড়ি বোঝানো। তাহলে আমি এটা মুছছি। এরপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি না, 5 নম্বর পয়েন্টটা হচ্ছে প্লেস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্লেস। প্লেস প্লেস হচ্ছে স্থান। স্থান বলতে তাকে কোথায় কোথায় পাওয়া যায়, কমনলি পাওয়া যায় তাকে, কমনলি জায়গায় পাওয়া যায়, মানে সাধারণ আমাদের সাধারণ দেখাশোনার জায়গাতেই তাকে পাওয়া যায়। এবার কবি বলছেন যে তার সেই পাওয়ার স্থানগুলো কোথায় কোথায়, তাকে খুঁজে পাওয়ার জায়গাগুলো কোথায় কোথায়। খুব সহজ, খুঁজে পাওয়ার জায়গা কোথায়? গ্রাস মানে ঘাস। দ্বিতীয় কোথায়? দ্বিতীয় বলে একদম প্রথমেই দেখা যায় বন্ধুরা, দেখে নেবে ফার্স্ট প্যারাতে এলি এলি, তাহলে এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে পাতা। 3 নম্বরে কোথায় বলেছে? 3 নম্বর বলেছে ফ্রুট। ফ্রুট মানে ফল। আর 4 নম্বরে বলেছে ওয়াল, দেয়াল বা পাঁচিল।
তাহলে আমরা তাকে কোথায় কমনলি পেতে পারি? খুব সহজে আমরা তাকে কমনলি পাই গ্রাসে, ঘাসের মধ্যে। আমরা তাকে পাই লিভ, পাতাতে। আমরা তাকে পাই ফ্রুট, ফলে। আমরা তাকে পাই ওয়াল, দেয়াল বা পাঁচিলে পাই। এই সমস্ত জায়গাতে কমনলি তা দেখতে পাওয়া যায়। কবি এই জন্যই বলেছেন যে এই সমস্ত জায়গা তাকে দেখতে পাওয়া যায়। এই সমস্ত জায়গায় সে সাধারণভাবে থাকে এবং এই সমস্ত জায়গায় তাকে খুঁজে পাওয়া যায়। তাই কবি বলছেন যে তার এই জায়গাগুলোতে পাওয়া অত্যন্ত সোজা। এবার এইখানে একটা পয়েন্ট আছে, এই 5 নম্বর প্লটের একটা পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টটা হচ্ছে ফিয়ার। তাহলে দেখো এটা বুঝতে পেরেছি না, তার থাকার জায়গাগুলো কোনগুলো? তার থাকার জায়গাগুলো হচ্ছে গ্রাস, লিভ, fruit, wall. They are living. That is the place of there. That is the place of that they are the snail are living there. The place, one place is grass, second place is leaf, third place is fruit, and fourth place is wall. That the places where we can find the snail. তাহলে এই জায়গাগুলো থেকে আমরা স্নেইলকে খুঁজে পেতে পারি। কবি যেন বলেছেন গ্রাসে, লিফে, ফ্রুটে এবং ওয়ালে। তাহলে এটা আসলে বুঝতে পেরেছি। তো 5 নম্বর পয়েন্টে আরেকটা জায়গা আমি যাব, সেটা হচ্ছে কবি এইখানে এই প্লেসের ঘরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ভালো করে বুঝে নেবে বন্ধুরা। সেটা হচ্ছে এখানে একটা ফিচার্স দিয়েছে 5 নম্বরে, ওইগুলোর পরে ফিচার। এই ফিচারটা কি? ফিচারটা হচ্ছে সে কখনো কিন্তু পড়ে যাওয়ার ভয় পায় না। ফিয়ার হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া, ভয় পাওয়া, কিন্তু সে কখনো পড়ে যাওয়ার ভয় পায় না। এবার প্রশ্ন হচ্ছে পড়ে যাওয়ার ভয় সে পায় না কেন? পড়ে যাওয়ার ভয় সে পায় না কেন? পড়ে যাওয়ার ভয় এই জন্য পায় না কারণ তার কাছে একটা ক্ষমতা আছে, সে স্টিক করে থাকতে পারে। স্টিক, স্টিক মানে হচ্ছে চিটিয়ে থাকা। চিটিয়ে থাকা বলতে এই শব্দটা খুব পরিচিত শব্দ, আমি বললেই বন্ধুরা এখন বুঝতে পারবে। সেটা হচ্ছে লিপস্টিক। এর আগে যদি আমি লিপ যোগ করে দিই তাহলে লিপস্টিক, ভেবে দেখো লিপস্টিক ঠোঁটের উপর পুরো চেটানো থাকে, একদম আঠার মতো চিটিয়ে দিতে হয়, মানে লেপন নয়, পুরো চিটি দিতে হয়। চিটি দিতে হয় বলে ওই শব্দটার নাম হচ্ছে স্টিক, কারণ ওটা ঘষতে তারপর উঠবে, না হলে কিন্তু উঠবে না। তাই এই তার পড়ে যাওয়ার এই জন্য ভয় থাকে না, কারণ তার যে মাংসল প্যাড থাকে সেখানে একটা ভ্যাকুম মানে বাতাসের একটা ফিজিক্স লজিক কাজ করে, ভূবিজ্ঞান লজিক কাজ করে। সেই লজিকে কি হয় না, যখন সে ওই মাংসল প্যাড নিয়ে কোনো একটা ফল বা পাতা বা ঘাসের উপর যখন সে থাকে, তার ওই হাওয়ার চেপে থাকার জন্য বাতাস ওকে কী করে ওখানে আটকে দেয়, তাই সেখানে সে স্টিক হয়ে থাকে। তাই দেখবে কোনো গাছে, কোনো পাতাতে, কোনো ফলে সে ঝুলছে কিন্তু পড়ছে না, তার কারণ সেখানে স্টিক করা তার ক্ষমতা আছে বলে তার পড়ে যাওয়ার ভয় থাকে না। এটা একটু বুঝলাম। এইটা প্লেসের ঘরে থাকবে, সে কিসে ভয় পায় না? সে ভয় পায় না পড়ে যেতে, তার কারণ হচ্ছে সে স্টিক করে থাকে, চিটিয়ে থাকে। এটা এমসিকিউতে আছে যে পড়ে যাওয়ার ভয় সে কেন পায় না, তার কারণ হচ্ছে স্টিক, সে চিটিয়ে থাকে। তাহলে এসব বুঝতে পেরেছি বন্ধুরা, বুঝতে পেরেছি নিশ্চয়ই যে কেন তার পড়ে যাওয়ার ভয় নেই, কারণ সে ঘাস বা অথবা পাতা অথবা ফল এবং অথবা দেয়ালে সে স্টিক মানে চিটিয়ে থাকে, তাই তার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এবার আমি আসি বন্ধুদেরকে, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, এবং 6 নম্বর পয়েন্টে আমি আসবো ডেঞ্জার। ডেঞ্জারটা ভালো করে দেখুন। ডেঞ্জার, ডেঞ্জার, DANGER। ডেঞ্জার হচ্ছে বিপদ।
ডেঞ্জার হচ্ছে বিপদ। এবার কবি বলেছেন তার কিছু বিপদ আছে। এই বিপদগুলো কি? এই বিপদগুলো কি কি এটা আমাকে বুঝে নিতে হবে। এই যে টোটাল স্ট্রাকচার যেটা বন্ধুরা আমি করছি এটাকে বলে অ্যানাটমি, এবং এই অ্যানাটমিতে তোমাকে বুঝে নিতে হবে যে কবিতার মধ্যে এমসিকিউ ধরনের প্রশ্ন, ট্রু ফলস করার মতো প্রশ্ন এবং কমপ্লিট দ্য সেন্টেন্স করার মতো প্রশ্ন আমি আলোচনা করছি। তাই তুমি এটা মন দিয়ে দেখলে আশা করি এখান থেকে কোনো প্রশ্ন তোমার মিস হয়ে যাবে না। তাহলে তার বিপদটা কি? তার একটা বিপদ অনেকগুলো আছে, কবি সেটা বলেছেন। প্রথম বিপদ, একদম 1 নম্বর বিপদ হচ্ছে স্টর্ম। স্টর্ম স্টর্ম হচ্ছে ঝড়। ঝড়, দেখো এটা বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে ঝড় হলে তার বিপদ কোথায়? ঝড় হলে তার একটা বিপদ আছে বন্ধুরা। তার কারণ ধরো সে কোনো একটা গাছে ডালে সে বা ডালের গাছের পাতাতে সে ঝুলছে। এবার যদি ঝড় হয় তার এই শক্ত খোলা অন্য একটা পাতায় ঝোলা আর একটা শামুকের সঙ্গে ধাক্কা লাগে, তাহলে তার সেলটা ফেটে যাবে। সেলটা যদি ফেটে যায় তাহলে তার ইনফেকশন হয়ে যাবে, ইনফেকশন হলে তো মারা যেতে পারে। দেখা গেলো সে একটা পাতায় ঝুলছে এবং পাতাটার পাঁচি দিকে ধাক্কা খাচ্ছে বা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খাচ্ছে ঝড়ের জন্য, তাহলে ওই সেলটা যদি সেখানে গিয়ে আঘাত লাগে ওর সেল ফেটে যাবে, ক্র্যাক হয়ে যাবে এবং সেখান থেকে ইনফেকশন শুরু হবে। যেমন আমাদের মাথা যদি ফেটে যায় এবং আমরা যদি চিকিৎসা না করি সেখান থেকে ইনফেকশন হবে এবং আমরা মারা যাবো। ওই জন্য ঝড় তার একটা বড় বিপদ। ঝড়ের সময় সে কিন্তু সব সময় চেষ্টা করে তার সিকিউর জায়গায়, মানে তার সুরক্ষিত জায়গায় লুকিয়ে যেতে। ওই জন্য ঝড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরের পয়েন্ট হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে harm besides of weather. harm besides weather. তার কারণ হচ্ছে আবহাওয়া সংক্রান্ত তার বিপদ। আবহাওয়া সংক্রান্ত বিপদ। আবহাওয়া সংক্রান্ত বিপদ। এবার আবহাওয়ার অন্য ধরনের যে আবহাওয়াগুলো আছে, কারণ তুমি এই সময় বর্ষাকালে ওকে তুমি দেখতে হবে, কারণ বর্ষাকালে এরকম আর্দ্র ওয়েদারে ওর খুব উপযুক্ত সময়। এই সময়টাতে ও প্রজনন বা বাকি যে প্রক্রিয়াগুলো পুরোটাই সে কমপ্লিট করে নেয়। এবং যখন প্রচণ্ড হিট গরম পড়ে, গরমের সময় তুমি জেনারেলি ওকে আর বাইরে দেখতে পাবে না, কারণ প্রচণ্ড হিটে ওর শরীর থেকে যদি ওর দেহরস বেরিয়ে যায় তাহলে ওর মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওই প্রচণ্ড গরমের সময় দেখবে বন্ধুরা ওদের খুব একটা দেখতে পাওয়া যায় না এবং ওরা একটা শীতল জায়গায় কোথাও নিজেকে গুটিয়ে নেয়। এবং সেই সময় এবং শীতের সময়ও ওরা নিজেকে একটা শীতল জায়গায় গুছিয়ে নেয়, কারণ ওই সময় ওরা খুব একটা বের হয় না। কারণ এই সময়গুলোতে ওদের শরীরে নানা রকম পরিবর্তন ঘটে এবং যদি সূর্যালো বা বাইরের তাপে ওরা আসে ওদের মৃত্যু হতে পারে। তাই কবি বলেছেন হার্ম বিসাইডস অফ ওয়েদার, এতে ওদের বিপদ আছে। ভালো করে বুঝে নাও। তাহলে একটা বিপদ হচ্ছে ঝড়ের, আর দ্বিতীয় বিপদ হচ্ছে হার্ম বিসাইডস অফ ওয়েদার। এখানে এই প্রশ্নটা প্রায় আসে বন্ধু, অফ ওয়েদার, সেটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত তার একটা বিপদ আছে। মানে অন্যান্য সময়গুলোতে যে সমস্ত, যেমন গরমের সময় ঠান্ডার সময় তার একটু এদিক ওদিক হলেই সে মারা যেতে পারে। তাই আবহাওয়ার অন্যান্য দিকগুলো থেকেও তার বিপদ আসতে পারে। আর একটা বিপদ আসতে পারে ঝড় থেকে। ঝড় থেকে একটা বিপদ আসতে পারে, আর আবহাওয়ার অন্যান্য যে সংক্রান্ত তথ্যগুলো আছে, মানে অন্যান্য আবহাওয়ার অন্যান্য যে দিকগুলো আছে সেখান থেকে বিপদ আসতে পারে। এবং সেখানে কবি এটা পুরোবার ব্যাখ্যা আকারে দেন যে আবহাওয়ার অন্যান্য বিপদগুলো কি। এই যে আমি তোমাদের বলে দিলাম যে শীতের সময় এবং গরমের সময়, এই দুটো সময় তাদের যদি তারা বাইরে বেরিয়ে আসে তাহলে তাদের মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সময় শীতের সময় ড্রাই ওয়েদার, অথচ ওরা আর্দ্রতার জায়গায় থাকতে পছন্দ করে। গরমের সময় একদিন একদম ঠিক তাই, ওরা বেরোলে ওদের শরীর থেকে রস বেরিয়ে যাবে, বাষ্প হয়ে যাবে এবং ওরা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই দুটো ওয়েদারে ওরা সাবধানে থাকে। আর ঝড়ের সময় ওরা সাবধানে থাকে। আর ওদের প্রিয় ঋতু হচ্ছে বর্ষাকাল। ওদের ফেভারিট সিজন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালের সময় তুমি ওদেরকে যখন তখন দেখতে পাবে, এবং কবি বর্ষাকালের কথা এখানে উল্লেখ করেননি, তো আমি তোমাদের বলে দিলাম যে বর্ষাকালটা কিন্তু ওদের প্রিয় ঋতু। এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো, মানে ডেঞ্জার চ্যাপ্টারটা। এবার আমি চলে যাচ্ছি পরেরটা। পড়াশোনা চলতে থাক,
তার কারণ পড়াশোনা তো আর সব কিছুর সাথে চলে না। কারণ পড়াশোনা একটা সাধনার বিষয়। এখানে তোমাকে সাধনার মতো তোমাকে দেখতে হবে, বুঝতে হবে এবং জীবনে যদি লক্ষ্য থাকে সেই লক্ষ্যের পিছনে ছুটতে হবে। লক্ষ্য ছাড়া কোনো মানুষ এখানে এগোতে পারে না। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো একটা লক্ষ্য আছে এবং লক্ষ্য থাকা মানুষ জগতে বা জীব জগতের একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ লক্ষ্য ছাড়া তার এগিয়ে চলা পুরোপুরি শূন্যতা। আচ্ছা, এবার 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টটা একটুখানি বুঝে নাও বন্ধুরা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েলথ। ওয়েলথ, WEALTH। ওয়েলথ কথার অর্থ হচ্ছে সম্পদ। ওয়েলথ কথার অর্থ হলো সম্পদ। সম্পদ এবং এই ওয়েলথ কোন শব্দ দ্বারা আপনি বুঝিয়েছেন কবি? শব্দটা বুঝিয়েছে ট্রেজার। ট্রেজার, এই ট্রেজার দ্বারা তিনি বুঝিয়েছেন সম্পদ। এবার প্রশ্ন হচ্ছে তার সম্পদ কোনটা? তার সম্পদ হচ্ছে কোনটা? তার সম্পদ হচ্ছে তার ওই যে সেল, যেটা একটু আগে বলেছি, তার সেল বা শক্ত খোলা। সেল বা শক্ত খোলা হচ্ছে ওর সম্পদ। এটাই হচ্ছে সম্পদ। যদি এটা কোনোভাবেই ভেঙে যায় তাহলে কিন্তু ওর সব শেষ। ঠিক যেমন ভাবে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ কিন্তু বড় বাড়ি নয়, বড় গাড়ি নয়, সোনা নয়, কিছু নয়, আমাদের শরীর। শরীরটা যদি ঠিক থাকে তাহলে আমরা ঠিক থাকবো। আর শরীর যদি ঠিক না থাকে তাহলে আমাদের এই সম্পদের কোনো মূল্য নেই। পুরো একদম সম্পদটা তা আমাদের জীবনে কোনো অর্থই বহন করবে না। ঠিক তেমনি হবে তার সেল বা সম্পদ হচ্ছে তার ট্রেজার। ট্রেজারটা হচ্ছে কি? তার সেল, সেই শক্ত খোলাটা হচ্ছে তার সম্পদ। যেখানে সে যেখানে সে কিভাবে থাকে? সেখানে সে একা শান্তিপূর্ণভাবে থাকে এবং সেখানে কেউ তাকে ডিস্টার্ব করে না। তাহলে আমি বন্ধু বোঝাতে পেরেছি তার সম্পদ হচ্ছে কোনটা? তার সেলটা, শক্ত খোলাটা। এরপরে যাই পরের পয়েন্ট। পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8। আমি যাচ্ছি এবার ডিসলাইক। অপছন্দ। সে কি অপছন্দ করে? আমরাও তো অনেক কিছু অপছন্দ করি। ঠিক তেমনি সেও কোনো জিনিস অপছন্দ করে। সেই পছন্দটা কি? সেই পছন্দটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে স্লাইটেস্ট টাচ। SLIGHTEST, টাচ। TOUC, হালকা স্পর্শ। হালকা স্পর্শ যদি সে অনুভব করে সে ভীষণ বিরক্ত হয় এবং ভীষণ বিরক্ত হওয়ার পর সে কি করে? সে ভীষণ বিরক্ত হওয়ার পর সে নিজেকে তার বাড়ির মধ্যে গুটিয়ে নেয়। কিভাবে গুটিয়ে নেয়? SHRINKS, SHRINKS।
সেন্স, সে নিজেকে গুটিয়ে নেয়। গুটিয়ে নেয়। এবার এই যে ডিসলাইক শব্দটা কোন শব্দের সঙ্গে কবি তুলনা করেছেন? শব্দ হচ্ছে ডিসপ্লেজার। ডিসপ্লেজার, ডিসপ্লেজার হচ্ছে অপছন্দ, মানে ডিসলাইক। অপছন্দ বা ডিসলাইক। দেখো এটা বুঝতে পেরেছি না? বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা 8 নম্বর পয়েন্ট রাখতে যাচ্ছি। 8 নম্বর পড়াতে আমরা আসবো লাইক। তার পছন্দ কি? তার পছন্দ হচ্ছে খাওয়া। সে যখনই একা থাকে সে খেতে আগে পছন্দ করে। আগে বুঝে নাও, লিভিং এলোন। লিভিং এলোন, এখানে লিভিং শব্দটার সঙ্গে ডুয়েল দিয়েছে। ডুয়েল এলোন দুটোই একই শব্দ, তোমরা বুঝে নাও। সে একা থাকতে ভালোবাসে। একা থাকতে ভালোবাসে। সে একা থাকতে ভালোবাসে, ওই জন্য লিভিং এলোন আর ডুয়েল এলোন, মানে দুটো শব্দই একই শব্দ, তার অর্থ হচ্ছে সে একাকী থাকতে পছন্দ করে। আচ্ছা, এই পয়েন্টে চলে গেলাম। এবার আসছি 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে পাওয়ার। না, 9 নম্বর পয়েন্টে ওখানে আরেকটা পয়েন্ট দিতে হবে, সেটা হচ্ছে আরেকটা পছন্দ করে সে। আরেকটা পছন্দ কি করে? মানে তার লাইফের ঘরে আরেকটা আসবে কি? ফিস্ট, মানে ফিড। সে খেতে ভালোবাসে খুব। ফিডস মানে খাওয়া, এবং সে কেমন খায়? ফাস্টার, খুব দ্রুত খায়, কারণ খাওয়াটা তার খুব গুরুত্বপূর্ণ। এবং এই খাওয়ার কথাটা বলতে গিয়ে কবি ওখানে আরেকটা মজার তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে ব্যাংকোয়েট। এই শব্দটা শেক্সপিয়ারের শব্দ। শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ ড্রামা থেকে এসেছে। ব্যাংকোয়েট ভোজনালয়, মানে যেখানে সবাই মিলে একসাথে খায়, এবং ব্যাংকোয়েট একটা চরিত্র যার অনারে ম্যাকবেথ খাওয়ার আয়োজন করেছিলেন। তাই সেইখান থেকে আজ যে খাওয়ার আমরা ভোজনা সভা বা ভোজনালয়, যেখানে আমরা সবাই মিলে খাই, অনেকজন লোক যদি একসাথে খাই, সেই ভোজনালয়কে ব্যাংকোয়েট বলে। এবং ব্যাংকোয়েট নিডস হচ্ছে তার অতিরিক্ত খাবারের প্রয়োজন। এগুলো তার পছন্দের মধ্যে দেখো, তার অতিরিক্ত খাবার প্রয়োজন। অতিরিক্ত অতিরিক্ত খাবার প্রয়োজন। প্রয়োজন এবং এটা ওই 8 নম্বর পয়েন্টেরই লাইকের ঘরে, কারণ সে খেতে ভালোবাসে এবং কেমন খায়? ফিটস ফাস্টার, খুব দ্রুত খায়। আর সে কেমন কতটা পরিমাণ খায়, এখানে কবি বলেছেন ব্যাংকোয়েট নিডস। এই ব্যাংকোয়েট নিডস হচ্ছে অতিরিক্ত খাবার তার প্রয়োজন, এবং অতিরিক্ত খাবার তার প্রয়োজন, এবং সে কারোর সাথে থাকে না, একাকী থাকে। যেন একাকী থেকে থাকলে খাওয়ার পরিমাণটা সবসময় বেশি হয়। যে প্রাণীরা খুব বেশি খায় তারা সবসময় একাকী থাকে। দেখবে যে বন্ধু খুব বেশি খায় সে সব বন্ধুর ভাগের খাবারটাও খায়, আর নিজের খাওয়ার সময় সে একাই খায়। মানে যারা বেশি খেতে ভালোবাসে, মানে যারা বেশি খাওয়ার প্রয়োজন যাদের, তারা সব সময় একা থাকতে পছন্দ করে, কারণ একা থাকলে খাবারটা কারোর সঙ্গে শেয়ার বা ভাগ করতে হয় না। আচ্ছা, এই পয়েন্টটা হয়ে গেল। এরপর হচ্ছে তার পাওয়ার। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে 9 পদ। লিখছে না।
নয়, নয় হচ্ছে পাওয়ার। পাওয়ার হচ্ছে শক্তি, শক্তি। এবার তার কি শক্তি বেশি? কবির মতে তার একটা শক্তি আছে, সেই শক্তিটা কি? কি শক্তি তার বেশি? তার হচ্ছে সেলফ কালেক্টিং শক্তিটা বেশি। সেলফ, SEL এর, সেলফ কালেক্টিং, COLLECTING, আত্মসংগ্রহ, আত্মসংগ্রহ। আত্মসংগ্রহ করার ক্ষমতা অত্যন্ত বেশি। তার মানে তাকে হালকা করে যদি তুমি টাচ করো, তার হর্ন, এইখানে একটা অঙ্গ আছে, অর্গ্যান, হর্ন, HORN, তার সামনের যে সুর, সামনের যে সুর, সেই সুরে যদি তুমি এখানে সুর, এই সুরটা হালকা করে তুমি টাচ করো, সে নিজেকে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেবে। তাই কবি বলছে এটা তার আত্মসংগ্রহ করার একটা অতিরিক্ত শক্তি, যার দ্বারা সে সামান্য টাচ করলেও বুঝতে পেরে যায় বাইরের শক্তি তাকে স্পর্শ করেছে, তাই সে অস্বস্তি নিয়ে সেখানে নিজেকে গুটিয়ে নেয়। আশা করি এটা বুঝতে পেরেছো যে তার পাওয়ারটা কি। পাওয়ারটা হচ্ছে সেলফ কালেক্টিং পাওয়ার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার আগে আমি তার ডিসলাইকের ঘরে বলেছিলাম যে সে পছন্দ করে কি, দ্য স্লাইটেস্ট টাচ অন হিজ হর্ন, তার এই হর্নে যদি কেউ স্পর্শ করে সে কিন্তু খুব বিরক্তি বোধ করে এবং সে নিজেকে গুটিয়ে নেয়। এরপর 10 নম্বর পয়েন্ট, যেটা আজকে শেষ পয়েন্ট, এবং এই পয়েন্টে আমি পুরোটাই অ্যানাটমি করে দিলাম এবং পরেরটাতে আমি পড়িয়ে শব্দগুলোর মানে সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। আশা করি এর উপরে বন্ধুদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। 10 নম্বর হচ্ছে, এটাও লিখছে না, এটা তো দেখি। 10, 10 হচ্ছে কার? 10 হচ্ছে দ্য পার্সন, দ্য পার্সন হু ক্যান নট ফাইন্ড দ্য স্নেক। এটা কবি বলছেন যারা স্নেইলকে ক্যান নট ফাইন্ড দ্য স্নেক, যারা স্নেইলকে খুঁজে পাচ্ছে না, যেহেতু তারা কারা? স্নেইলকে যারা নর্মালি খুঁজে পাচ্ছে না তারা কারা? একদম সোজা, তারা হচ্ছে অন্ধ, ব্লাইন্ড বা অন্ধ। যাক আমরা কেউ অন্ধ নই, আমাদের চোখ কান পঞ্চেন্দ্রিয় খোলা রাখতে হবে এবং সেইভাবে আমাদের এগোতে হবে। এবং ওইখানে MCQ এরকম আসতে পারে, দ্য পার্সন হু ক্যান নট ফাইন্ড দ্য স্নেক, তারা কারা? তোমরা ব্লাইন্ডের ধরে ঠিক মারবে। মানে যারা কবির মতে যারা তাদের এইভাবে খুঁজে পাচ্ছে না তারা আসলে অন্ধ। তার কারণ স্নেক তো একা থাকে না, সে সঙ্গে বাড়ি নিয়ে ঘোরে, মানে তার সেলটাকে নিয়ে ঘোরে। তাকে যদি পাওয়া না যায়, মানে যে খুঁজে পাবে না, যে সে তো একবার অন্ধই। মানে এটা ক্রিটিসিজম বা সমালোচনা সেই লোকগুলোর জন্য যারা প্রকৃতির সমস্ত দর্শনগুলোকে উপভোগ করে না, প্রকৃতির ধরনগুলোকে বোঝে না এবং প্রকৃতির প্রাণীগুলোকে যারা গুরুত্ব দেয় না। কবি এই স্নেক কথার মধ্যে ছোট্ট একটা প্রাণী, সমাজে তার অবস্থান, তার ভূমিকা, কবি তার সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং বলতে চেয়েছেন যে সে ক্ষুদ্র হতে পারে কিন্তু সমাজে তার ভূমিকা আছে, জীব প্রকৃতি তার বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের সবার দেখা উচিত এবং বোঝা উচিত। সবাই ভালো থেকো, টাটা, এবং সবার ভালো হোক। আশা করি বুঝতে পেরেছো এবং পরে যদি তোমরা আমার কাছ থেকে চাও আমি পরের বাংলা আরো সুন্দর করে শব্দ অনুযায়ী ব্যাখ্যা দিয়ে দেবো।